একটা মানে সুষ্ঠু তদন্তের আগে কীভাবে তারা আমাদের স্যারকে ওএসডি করে। তো ওনারা আমাদের দাবি তিনটা, একটা হচ্ছে আমাদের স্যারের ওএসডি প্রত্যাহার করা হোক এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া হোক এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করা হোক। না আমাদের যদি যেখানে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা নাই সেখানে আমরা কীভাবে সেবা কার্যক্রম চালু রাখি, আগে আমাদের নিরাপত্তা দেওয়া হোক, তারপর আমরা সব ধরনের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছি। সেই দিনে আমাদের উপর যে আক্রমণাত্মক ছিল স্টুডেন্টরা, সেখানে কিন্তু পরবর্তীতে যে এইটা রিপিটেশন হবে না এটার গ্যারান্টি আগে ওনারা আমাদের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করুন। ওনারা যে ভাঙচুর করছে, আইসিইউ কিন্তু ভাঙচুর করছে, আপনারা হয়তো অবগত আছেন। তাহলে যে কোনো ঘটনাই কিন্তু ওখানে হতে পারতো। হয়তো আজকে এরকম নিউজ হয়ে যে পটুয়াখালী মেডিকেলের কয়েকজন ডাক্তার মারা গিয়েছে স্টুডেন্টদের পিটুনিতে, হতেই পারতো এরকম, তাই না? তাহলে এখন পরবর্তীতে যে হবে না এরকম কিন্তু নিশ্চয়তা নেই। সুতরাং আগে আমাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হোক, এরপর আমরা সব ধরনের সেবা কার্যক্রম চালু করি। এটা আমাদের বাংলাদেশের প্রশাসন কর্মকর্তারা আছে তারা। এই কর্মসূচি আজকে আমাদের স্যারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো তদন্ত ছাড়া স্যারকে ওএসডি করা হয়েছে। আমাদের কথা হচ্ছে এখানে পিএইচডির একজন ছাত্র পানিতে ডুবে এরকম একজন পেশেন্ট আসছিলেন আমাদের এখানে, এবং তাকে ইমার্জেন্সিতে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। পিএইচডির স্টুডেন্টদের মধ্যে ইন্টার্ন ডক্টররা কোনো ধরনের কোনো ডক্টর না, তাদের কথা হচ্ছে এখানে প্রফেসরই রাখবে অন স্পটে। তো যাই হোক, পরে অনকলে ডিউটি থাকা স্যার আসার পরে পেশেন্টকে বাঁচানো যায়নি। তাদের কথা হচ্ছে পেশেন্ট এখানে যেহেতু আসছে, পেশেন্ট অবশ্যই বাঁচতেই হবে। পেশেন্ট মারা গেলে তারা চিকিৎসকদের মেরে ফেলছে। পরবর্তীতে যেটা দেখা গেল, আমাদের যে এখানে যে ডেড বডি ছিল সেই ডেড বডি কোনো পোস্টমর্টেম করা ছাড়া, কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়া আমাদের তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাকে ওএসডি করা হয়েছে। আমাদের কথা হচ্ছে কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়া স্যারকে ওএসডি করা যাবে না। এই স্যারের এই হিউমিলেশন যে করা হয়েছে, স্যারকে যে ওএসডি করা হয়েছে, সেটার এগেনস্টেই আমরা আজকে এখানে আন্দোলনে দাঁড়াই। বৃহত্তর স্বার্থের জন্য আসলে ক্ষুদ্র কিছু ত্যাগ করা যাইতেই পারে। বৃহত্তর স্বার্থটা কি? বৃহত্তর স্বার্থ হচ্ছে আমাদের শামীম স্যারের মতো কার্ডিওলজিস্ট পারা পটুয়াখালী মানুষদের জন্য খুবই একটা মানে ভাগ্যের বিষয়। পটুয়াখালী মানুষদের জন্য আশীর্বাদ ছিল শামীম স্যারের মতো। শামীম স্যারকে যেহেতু আমরা কাছ থেকে দেখেছি, তো শামীম স্যারকে দেখেছি উনি কত দক্ষতার সাথে, কত আন্তরিকতার সাথে, একজন অমায়িক বিনয়ী মানুষ, কতটা মানে ভালোবাসার সাথে উনি ওনার পেশেন্টদেরকে ডিল করে। এই শামীম স্যার যদি এখন ওএসডি হয়ে বদলি হয়ে চলে যায়, তাহলে তো মানে পটুয়াখালী একজন দক্ষ একজন কার্ডিওলজিস্টকে হারায়। তো আমরা চাই স্যারের ওএসডি প্রত্যাহার করে স্যারকে আমরা আবার সসম্মানে এখানে ফিরে নিয়ে আসতে চাই। তাহলে যদি আমরা এই জন্য শামীম স্যারকে ফিরে আনতে চাই, এইটাই হচ্ছে আমাদের বৃহত্তর স্বার্থ। এই বৃহত্তর স্বার্থের জন্য আমরা আজকে বা কয়েকটা দিনের জন্য আমরা আউটডোর সেবা বলবো। সেই ইনডোর সেবা তো অবশ্যই চলবে, ইমার্জেন্সিও চলতেছে, এটা তো বন্ধ করা কোনোভাবেই যাবে না। পটুয়াখালীর সাধারণ মানুষের যদি মানবিকতা নাও থাকে, একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্টকে তারা অ্যাকিউজ করার আগে যদি একবারও নাও ভাবে, কিন্তু ডাক্তার সমাজ তাদের যে শপথ, তাদের ওথ থেকে কোনোদিন সরে আসবে না। ডাক্তার সমাজ তাদের ইনডোর সেবা, তাদের এমার্জেন্সি সেবা সার্বক্ষণিকভাবে চালিয়ে যায়। আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, এবং আমাদের বৃহত্তর স্বার্থ শুধু এই না যে আমরা শামীম স্যারের ওএসডি প্রত্যাহার চাচ্ছি, কারণ আজকে আমার স্যারের সাথে ঘটনাটা ঘটছে, কালকে যে আমার সাথে ঘটবে না বিষয়টা তো এমন না। আমরা চাই ডাক্তার সুরক্ষা আইন হোক, যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। কিছু হলেই শুধু ডাক্তার এবং ইন্টার্নদের গায়ে হাত তোলা, তাদের উপর আক্রমণাত্মক আচরণ করা, এটা আমরা চাই না। আমরা শুধু এইটুকুই করতে পারি, আমরা যেটুকু পড়াশোনা করছি সেইটুকু ভালোভাবে অ্যাপ্লাই করতে। যান্ত্রিক যে সমস্যা, আমাদের ফ্যাসিলিটিসের যে সমস্যা, সেগুলোর উপর আমাদের কোনো হাত নাই। এটা স্বাস্থ্য খাতের যে বাজেট আসবে অনুদান, সেখান থেকে তারা যদি ফ্যাসিলিটিস দেয় আমরা ভালো সেবা দিতে পারবো। আমাদের হাতে তো এটা নাই। না, সেবায় কোনো ঘাটতি নাই, আসলে যন্ত্রের ঘাটতি আছে, প্রয়োজনীয় যন্ত্রের ঘাটতি আছে। যদি আমাদের প্রয়োজনীয় যন্ত্র না থাকে আমরা কিভাবে সেবাটা দিব? মানে সব কিছু তো আমি চোখের দেখায় ডায়াগনোসিস করে ফেলতে পারবো না, তাই না? আমাদের তো একটা লিমিটেশন আছে। তো যেটুকু লিমিটেশন আছে সেইটুকুর মধ্যে থেকে আমরা যদি সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের উপর কিন্তু দোষটা দেওয়া যায় না। আমি মনে করি না চিকিৎসকদের কোনো গাফিলতি বা ঘাটতি আছে, তারা যথেষ্ট আন্তরিক। আসলে ভেতরের খবরটা যারা জানে না, এই 5 বছর আমাদের মূল নীতিই থাকে কিভাবে একটা মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়া যায়। আমরা কি পরিমাণ পরিশ্রম করি এই 5 থেকে 6টা বছর, এটা আসলে সাধারণ জনগণ জানে না। তো তারা ভাবে যে আচ্ছা আসতে যাচ্ছে, অনেক টাকা ইনকাম করতেছে, এরা তো ভালো আছে। না, প্রচুর পরিশ্রম করতে হয়। আমরা কখনোই চাইবো না একটা রুগীর ক্ষতি হোক।
এখন আমাদের যদি প্রপার ফেসিলিটিস না থাকে আমরা কোত্থেকে দিব? এটার দায়িত্ব অবশ্যই ডাক্তারদের না। আচ্ছা, এই ধরনের কোনো তদন্ত তো করা হয়? হ্যাঁ, ইভেন আমাদেরকে পোস্টমর্টম পর্যন্ত করতে দেওয়া হয় নাই। পোস্টমর্টম না করলে পোস্টমর্টম না করলে আমরা কিভাবে বুঝবো একটা পেশেন্ট কিভাবে মারা গেছে? একটা ড্রাউনিং এর পেশেন্টের কখনোই হচ্ছে ব্লিডিং হতে পারে না, তাই না? তো তার ব্লিডিং হচ্ছে, আমরা এখানে বলতেই পারি যে এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে, কি হচ্ছে এক্স্যাক্টলি আমরা জানি না, কিন্তু অন্য কিছু হতে পারে। পোস্টমর্টম এখানে খুবই দরকার ছিল, এটা করা হয় নাই, এটা করতে দেওয়া হয় নাই। তারা হচ্ছে আমাদের ইন্টার্ন ডাক্তার ভাইয়াপুদেরকে কোনো ধরনের মানে বলতে গেলে পাত্তাই দিচ্ছে না। তারা এমবিবিএস ডাক্তার, ইন্টার্ন করছে, বাট তারা এমবিবিএস পাস করে এমবিবিএস ডাক্তার, তারা যথেষ্ট স্কিলফুল, তাদেরকে কেন পাত্তা দেওয়া হচ্ছে না? তাদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে না, ইন্টার্নদের সেবা নিব না এগুলো বলা হচ্ছে। এটা তো কোনোভাবেই হতে পারে না। তারা কিভাবে জানে যে ইন্টার্নরা কতটুকু জানে বা না জানে? তারা তো অবশ্যই তারা শিক্ষিত এবং উচ্চশিক্ষিত, ভার্সিটি থেকে করতেছে, বাট তারা তো এইটা জানে না মেডিকেল সেক্টরে একজন ইন্টার্ন ডক্টর কি জানে, তাই না? তারা কিভাবে এটা বলতে পারে যে ইন্টার্নদের হাত দিতে দেবো না বা ইন্টার্নদের চিকিৎসা আমরা নিব না? আপনারা জানেন যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের এক ভাই সে পড়ে আর কি মারা গিয়েছে। তো বিষয়টা হলো সেদিন বিকেলে তারা জনতা বাজার কলেজে গোসল করতে নামে, তার মধ্যে সে সাঁতার জানতো না, তার বন্ধুদের সাথে গোসল করতে নামার ফলে সে প্রায় 3-4 মিনিট পানির ভিতরে ছিল। পানির ভিতরে থাকার পরে তাকে সরাসরি মেডিকেল অফিসারদের কাছে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের। তারপর আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পানিতে বের করার পর প্রায় 2-1.5 ঘন্টা পরে আমাদের নির্বাচন নিয়ে আসা হয়েছে। যদিও রেফার করা হয়েছিল বরিশাল, আবার নিয়ে আসা হয়েছে আমাদের এখানে, তারা নিয়ে আসছে। এবং যখন আসছে তখনই তার অবস্থা প্রায় ঘুমার মতো অবস্থা, নাক থেকে ব্লিডিং হতেছিল। তারপর ইমার্জেন্সি যতটুকু সম্ভব আমাদের ডাক্তার আসছে, আর ইন্টার্ন ডাক্তার আপুরা ছিল, ভাইরা ছিল, তারা এসে ট্রিটমেন্ট দিয়েছে, প্রতিবেশন ভাইরা। কিন্তু তারা কী করছে, তারা এসে হট্টগোল শুরু করেছে যে কেন ট্রিটমেন্ট আসতেছে না, ডাক্তার আসতেছে না, মানে নর্মাল যে স্বাভাবিক যে কার্যক্রম তারা করতে দিচ্ছিল না। তারপরে তারা আইসিইউ, আমাদের আইসিইউর এখানে সরকার আমাদের ব্যবস্থা ফ্যাসিলিটি দিতে পারে যত সম্ভব যে আইসিইউ কীভাবে হবে, কিন্তু তারা জোর করে আইসিইউতে নিবে, আইসিইউতে তারপর তারা আইসিইউ গ্লাস ভাঙচুর করছে। এবং এই আইসিইউ গ্লাস ভাঙতে যায় তাদের ভিতরে একজন পা কেটে ফেলছে এবং তাকে আবার আমাদের ট্রিটমেন্ট দেওয়া লাগছে। তো এখন কোনো প্রকার তদন্ত ছাড়াই যে আমাদের অন কল ডিউটি ডাক্তার ছিল, ডাক্তার শামীম আল আজাদ স্যারকে ওএসডি করা হয়েছে, কিন্তু তদন্ত এখনও শেষ হয়নি। তো আমরা এই স্যারের ওএসডি প্রত্যাহার চাই, বাতিল চাই, এর জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত না তার ওএসডি প্রত্যাহার করা হবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। তাকে ওই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওএসডি করা হয়েছে, কারণ তারা PS2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাস্তা অবরোধ করছে, জোরপূর্বক একটা মব ভায়োলেন্স তৈরি করে তাকে ওএসডি করা হয়েছে। কোনো প্রপার বিচার না করে রাস্তা অবরোধ করে প্রেশার ক্রিয়েট করে স্যারকে ওএসডি করা হয়েছে। তদন্ত এখনও শেষই তো হয়নি, তার আগেই ওএসডি করা হয়ে গেছে, কারণ গত 2 দিন তারা পটুয়াখালী বরিশাল এই টোল প্লাজা অবরোধ করে রেখেছিল এবং এর প্রেশারে করে স্বাস্থ্য মন্ত্রণালয় ওএসডি করেছে। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেও ধিক্কার জানায়। আমরা একাত্মতা পোষণ করছি এই মানববন্ধনে এবং আন্দোলনে, কারণ আমাদেরও একটা নিরাপত্তার বিষয় আছে। ওই জায়গায় ভাঙচুর করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তখন আমরা মানে কিভাবে কাজ করবো, আমরা ভয়ে আতঙ্কে রুগীর কাছে গিয়ে মানে সেবা দিতে পারিনি। এখন যদি এই যে দায়ভার আমরা নিব কেন? ওরা এত পরিমাণ মানুষ আসছে যে কারণে আমরা হাঁটাচলা বা রুগীর কাছে যাওয়া এগুলো আমরা ঠিকমতো করতে পারি নাই। এই জন্য আমরা চাই আমাদের নিরাপত্তা দেওয়া হোক, আর এই যে ডাক্তার জি সুষ্ঠু তদন্ত হোক। আর এই যে নার্স ডাক্তার বললো যে টিকটক করছে বা হাসাহাসি করছে, কারণ একটা রোগী এই যে মুমূর্ষ অবস্থায় ছিল, মারা গেছে, এই পরিস্থিতিতে আর এত পরিমাণ মানুষ ছিল, আমাদের টিকটক তো দূরের কথা, আমরা দাঁড়ানোর জায়গা পাই নাই। কিন্তু এরকমের মানে মিথ্যা অপবাদ দিলে আমরা মানব না, এই জন্যই আমাদের মানববন্ধন, এই জন্যই আমরা ইন্টার নার্সরা এই ডাক্তারদের সাথে, ইন্টার ডাক্তারদের সাথে এই আন্দোলনে একত্রতা পোষণ করছি। আমরা এই ব্যাপারটা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই, তদন্তের মাধ্যমে বিচার হোক। তদন্তের আগেই তো স্যারকে বহিষ্কার করা হয়েছে। আমাদের 3 দফা দাবিগুলো হচ্ছে, আমাদের শামীম আল আজাদ স্যার আছেন, ওনাকে ওএসডি করে পুনরায় হাসপাতালের দায়িত্বে পুনর্বহাল করতে হবে। হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নতুন হসপিটাল বিল্ডিং চালু এবং সকল শূন্য পদে ডাক্তার, নার্স, MLS নিয়োগ এবং সকল ধরনের ইকুইপমেন্ট আইসিইউ, জেনারেল অ্যানেস্থেসিয়া চালু করতে হবে। এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আজ থেকে হাসপাতাল আউটডোর সেবা, ইনডোর সেবা বন্ধ থাকবে, শুধুমাত্র ইমার্জেন্সি চালু থাকবে। সকল স্যার ম্যামরা চেম্বার অফ রাখবেন এবং তাতেও যদি ফলপ্রসূ না হয় পরবর্তীতে আমরা আরও বৃহৎ পদক্ষেপ নিতে বাধ্য হব। আজকে হচ্ছে আমরা আউটডোর সেবাটা বন্ধ রেখেছি, কারণ হচ্ছে প্রতিদিন আমাদের আউটডোর হচ্ছে 200 থেকে 300 রোগী সেবা নিয়ে থাকে। কিন্তু দেখা যায় যে মানে বিগত যে কিছুদিন আগে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার মানে পরিপ্রেক্ষিতে
পরিপ্রেক্ষিতে আমাদের নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, যা আমাদের জন্য খুবই মানহানিকর। এই জন্য আমরা আজকে আউটডোর সেবাটা বন্ধ রেখেছি এবং পরবর্তীতে যতদিন না আমাদের দাবি আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের আউটডোর সেবা বন্ধ থাকবে এবং আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু আছে। আমাদের আউটডোর থেকে ইনডোরে কোনো পেশেন্টকে রেফার করা হচ্ছে না এবং ইমার্জেন্সি থেকেও ইনডোরে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট না হলে রেফার করা হচ্ছে না। বলতে পারেন। আমরা ডাক্তার দেখাইতেছিলাম, আইসে দেখি এগুলো সব বন্ধ। হ্যাঁ, বাইরে তারা কী করতেছেন তাও জানি না। এবং আজকে অনেক খারাপ লাগলে যে আমরা ডাক্তার দেখাইতে পারি না, এই জন্য আমার অনেক খারাপ লাগে। আমার ওয়াইফ নিয়ে এসেছি, অসুস্থ মানুষ, হ্যাঁ, ডাক্তার দেখাতে পারি না। ডাক্তার দেখাইতে আসছিলাম, এখন দেখি বন্ধ, ছাত্ররা আন্দোলন করতেছে। তো ডাক্তার দেখাইতে পারিনি। রুগী দেখাবো, কিন্তু এই দেখি হাসপাতাল বন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ মানে আন্দোলন করতে হবে সম্ভবত। আমাদের এখন দুর্ভোগ হয়ে গেছে, মানে কোথায় যাবে, কতদিন কবে খুলবে তার তো নিশ্চয়তা নেই। বহুত দূর থেকে আসছে, আবার এখন যাইতে পারতে হবে। এটা একটা ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। গঠিত তদন্ত কমিটি গত পরশুদিন থেকে কাজ শুরু করেছে। গত পরশুদিন এবং গতকাল সারাদিন আমরা কাজ করছি। তো গতকাল আমরা প্রাথমিক যে কাজটা সেটা শেষ হয়েছে গতকাল সন্ধ্যা 7টায়। এরপর থেকে যে আজকে সকাল থেকে রিপোর্ট লেখা শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। আর অফিসিয়ালি আমরা 3 দিনের সময় বানানোর আবেদন করেছিলাম। কমিটির সবাই 8 জন সদস্যই আমরা আবেদন করেছিলাম, যেটি মঞ্জুর হয়েছে। এটা হচ্ছে অবস্থা। আর ইসের যে ঘটনা, জেনারেল হাসপাতালের যে ঘটনা বললেন, আমি আসলে এখনও বিস্তারিত জানি না। আমি আপনার কাছ থেকে শুনলাম, তো আমি আসলে জেনে আমি যে ব্যবস্থাগুলো নিয়ে আমি নিচ্ছি। কমিটির রিপোর্ট তো এখন আমরা দাখিল করিনি। আর আপনারাও কোনো সুপারিশ? আমি করিনি। ওই যে ওএসডি হলেন, ওটা কিভাবে হলো সেটাও আপনি? ওইটা আমার এখতিয়ার না। আমরা তো চেষ্টা করতেছি এবং আমাদের সাথে যারা 8 সদস্যের ভিতর 5 জনই হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়। 8 জনের ভিতর 5 জনই কিন্তু বিশ্ববিদ্যালয় এবং 3 জন ছাত্র প্রতিনিধি আছেন ওখানে। সুতরাং মনে করার কিছু নাই। তদন্ত যেটা জেনুইন জিনিস, আসল জিনিস, সেটা ইনশাল্লাহ। আসলে এখন যে বিষয়টা তদন্তাধীন এবং আমরা সব কিছুই আমরা বিবেচনা করছি, কিন্তু যেহেতু তদন্তাধীন আমরা এ ব্যাপারে কোনো প্রকাশ্যে এই মুহূর্তে, এবং আমি যেহেতু তদন্ত কমিটিতে আসি সভাপতি হিসেবে, সুতরাং আমি মানে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সব কিছুই সার্বিক যে বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা গতকালও যে ঘটনাস্থল যেখানে আমাদের ছেলেটা মারা গিয়েছেন, সেই মানে স্থানটা আমরা ভিজিট করেছি তদন্ত কমিটির সবাই। সেখানে সেই জায়গাগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা জায়গায় যারা ছিলেন তাদের স্টেটমেন্টগুলো আমরা নিয়েছি। সব কিছুই আসলে সার্বিক বিবেচনার ভিতরে আসবে। সবশেষে আমি আসলে এভাবে একটা ইয়ং ছেলের যে মৃত্যু, আসলে এটা বলার ভাষা নেই, কিংবা সমন্বিত প্রকাশ করা ছাড়া আসলে সমন্বিত প্রকাশ করছে আর কি, এবং তার আত্মার মাত্রা কামনা করছে। আঘাতজনিত না পানিতে ডুবে মৃত্যু? কোনো কথাই তদন্ত রিপোর্টের বাইরে, যেহেতু তদন্ত চলমান, এই সম্পর্কিত কোনো কথা মানে এই মুহূর্তে আমি বলতে পারবো না। ময়নাতদন্ত না হলে কি তদন্ত সম্পন্ন হবে? এটা আমি যেহেতু তদন্তাধীন বিষয়, এগুলো কোনো মন্তব্য আমি করবো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।